নমস্কার। এআইসিসির আহ্বানে ত্রিপুরায় কংগ্রেসের উদ্যোগে রাজভবন অভিযান কর্মসূচি সংগঠিত হয়। গোটা দেশে এই কর্মসূচি সংগঠিত হয়েছে এবং এই কর্মসূচির যে বার্তা, যে বিষয়বস্তু তা নেতৃত্ব তুলে ধরেছে। আপনারাও তা উপলব্ধি করেছেন। মুদানি ঠিক এই ইস্যুতে তারা তাদের কর্মসূচিটি সংগঠিত করে। যে শব্দটি তারা প্রয়োগ করেছে তার মধ্যে একটি ব্যাখ্যাও তারা দিয়েছেন কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্ব। আগরতলায় এই কর্মসূচি থেকে রাজ্যের কংগ্রেস নেতৃত্ব রীতিমতো বিজেপি পরিচালিত সরকার, দেশের প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সঙ্গে গৌতম আদানির সম্পর্কের কথা তুলে ধরে যেমন সরব হয়েছেন, ঠিক তেমনি মণিপুর ইস্যুতেও তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন মণিপুর গেলেন না, কেন যাচ্ছেন না এবং মণিপুর ইস্যুতে নীরব কেন, এমন প্রশ্ন তুলেই মূলত কংগ্রেস সরব হয়েছে। জাতীয় স্তরে কংগ্রেস এই বিষয়গুলো নিয়ে যখন সংসদের বাইরে কিংবা ভেতরে উত্তাল করার চেষ্টা করছে, ঠিক তেমনি তার বাইরেও রাজনৈতিকভাবে দলীয়ভাবে কর্মসূচি সংগঠিত করেছে। এআইসিসির আহ্বানে আজ কংগ্রেসের উদ্যোগে রাজভবন অভিযান কর্মসূচি সংগঠিত হয় এবং সেই অভিযানের প্রেক্ষিতে প্রত্যেক বক্তারা যে বিষয়গুলো তুলে ধরেছেন তাতে বিজেপি পরিচালিত সরকারের আমলে গৌতম আদানির আর্থিক কেলেঙ্কারির অভিযোগ তোলা হয়। তার সঙ্গে এই সময়ের মধ্যে গৌতম আদানির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধুত্বের অভিযোগ তোলে এবং বন্ধুত্বের দাবি করে অভিযোগ তোলা হয় যে ভারতের অর্থনীতিতে নাকি দারুণভাবে প্রভাব ফেলেছে, তবে এই প্রভাব ভারতের অর্থনীতিকে দুর্বল করেছে বলে তারা দাবি করেন। এই বিষয়গুলো তারা উত্থাপন করেছে। কংগ্রেস নেতৃত্ব বিভিন্ন জায়গায় বক্তব্য রাখতে গিয়ে যে কথাগুলো বলছেন, কার্যত আজ এক জায়গায় সেগুলো তুলে ধরেন। এবং এই রাজভবন অভিযান আপনারা প্রত্যেকে জানেন, সার্কিট হাউসে পুলিশের ব্যারিকেড আটকে দেওয়া হয়েছে। তারপর প্রতিনিধিরা সেখানে রাজভবনে গেছেন, রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন, তারা তাদের বক্তব্য অর্থাৎ লিখিত বক্তব্য রাজ্যপালের হাতে তুলে দিয়েছেন। এই যে কথাগুলো, এই কথাগুলো আপনারা দিনভর দেখেছেন। কর্মসূচির নিরিখে আমরা বিষয়গুলো উপস্থাপন করেছি। যে দৃশ্য আপনারা দেখছেন সেখানে গৌতম আদানির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখাবয়বের মাধ্যমে মূলত বন্ধুত্বের বিষয়টি মডেল হিসাবে তুলে ধরা হয়েছে এবং আপনারা দেখছেন যে দৃশ্যগুলো, বন্ধুত্বের দৃশ্যগুলো আপনারা দেখছেন, তার সঙ্গে কিভাবে ফাইল আদান প্রদান হচ্ছে, আলিঙ্গন হচ্ছে, মূলত সেই দৃশ্যগুলো তুলে ধরে মানুষের কাছে বা বলতে পারেন রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা হয়তো জনসাধারণের কাছে কংগ্রেস নেতৃত্ব দিচ্ছেন। আপনারা প্রত্যেকেই জানেন যে রাজ্যে কিংবা দেশের বিভিন্ন জায়গায় যে কর্মসূচিগুলো সংগঠিত করা হচ্ছে তার একটা আলাদা রাজনৈতিক বার্তা থাকে বা রাজনৈতিকভাবে শাসক দল তার একটা বিরোধিতা করে। আমরা সেদিক থেকে প্রশ্ন তুলেছি, পাল্টা জবাব দেবে কি বিজেপি? এই প্রশ্ন রাজ্যের বিজেপি নেতৃত্বের উদ্দেশ্যেও। এ কারণে যখন কংগ্রেস কোনো ইস্যুতে সাংবাদিক সম্মেলন করে, কংগ্রেস কোনো ইস্যুতে বক্তব্য রাখে, কর্মসূচি করে, ঠিক তার পাল্টা সাংবাদিক সম্মেলন বিজেপির নেতৃত্ব করে ত্রিপুরার ক্ষেত্রে। এবং বিজেপির নেতৃত্ব সাধারণত এই সাংবাদিক সম্মেলন করে পাল্টা জবাব হিসাবে দেয়। আমরা সেদিক থেকে প্রশ্ন রেখেছি, পাল্টা জবাব দেবে কি বিজেপি? এবং কংগ্রেসের এই রাজভবন অভিযান কর্মসূচি থেকে আপনারা আপনাদের মতন করে যে ভাবনা অবশ্যই এই অনুষ্ঠানে শেয়ার করবেন এবং আমরা প্রত্যেকের কাছে বলি কম সময়ের মধ্যে মূল বক্তব্য উপস্থাপন করবেন। আপনার একটি রাজনৈতিক সত্তা কিংবা আদর্শ থাকতে পারে, তার অর্থ এই নয় যে অন্য কোনো রাজনৈতিক দলকে, অন্য কোনো রাজনৈতিক দলের নেতাদেরকে আপনি আপনার খুশি মতন কিছু শব্দ প্রয়োগ করে কথা বলবেন। এই অনুষ্ঠান থেকে আমি আরো একবার অনুরোধ করি আপনাদের কাছে, বিনম্র অনুরোধ, কোনোভাবে ব্যক্তি আক্রমণ করে কোনো কথা বলবেন না। রাজনৈতিক সৌজন্যতা প্রত্যেকেই সেখানে রক্ষা করতে হয়। সর্বোপরি লাইভ অনুষ্ঠান, আপনার শিষ্টাচার, আপনার সৌজন্যতা অবশ্যই রক্ষা করবেন। আমি বিশেষভাবে অনুরোধ করছি আপনাদের প্রত্যেকের কাছে, আপনারা প্রত্যেকে এই অনুষ্ঠানকে ভালোবাসেন, এই অনুষ্ঠানকে আরো বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে দেন। নিশ্চয়ই প্রতিদিন আপনারা আপনাদের মতামত ব্যক্ত করেন এবং আপনাদের প্রত্যেকের সহযোগিতা চাই। আমরা আজ কর্মসূচির নিরিখে নেতৃত্বের কিছু বক্তব্য শুনবো, আপনাদের প্রত্যেকের কথা শুনবো, আপনারা কথা বলবেন। কংগ্রেস কমিটির নির্দেশে সারা দেশের প্রতিটা রাজ্যে, প্রতিটা ইউনিয়ন টেরিটরিতে রাজ্যপালের নিকট আজকে কংগ্রেস দলের তরফ থেকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে এই গণডেপুটেশন, এই ডেপুটেশনে আমরা সারা বিশ্বে আদানির অর্থনৈতিক দুর্নীতি এবং প্রতারণা, মণিপুর ইস্যুতে সেখানে হিংসাত্মক ঘটনা আজকে প্রায় 18 মাসের উপরে এক নাগারে চলছে। দেশের প্রধানমন্ত্রী এই ব্যাপারে নিশ্চুপ
মণিপুরের জাতি দাঙ্গায় একটা নমস্কার, বিরাট কে অংশের বলছেন? মানুষ যেমন মৃত্যুবরণ করেছেন, ক্ষতিগ্রস্ত লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে, তবে টিভি বন্ধ করে কথা বলুন। হ্যাঁ টিভির সাউন্ড বন্ধ করে কথা বলুন। হ্যাঁ বলুন। মৃত্যুবরণ করেছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, শিবিরবাসী হয়ে আছেন। দেশের প্রধানমন্ত্রী সেখানে একবারের জন্য যাননি। সংসদ উত্তাল হচ্ছে, প্রধানমন্ত্রী সংসদে এসে এই বিষয়ে কোনো বক্তব্য রাখছেন না। আমরা সমগ্র দেশের প্রতিটা রাজ্যের রাজ্যপালের নিকট গিয়ে এই বিষয়ে সারা দেশের যে জনমত, অবিলম্বে আদানির বিরুদ্ধে এই অর্থনৈতিক প্রতারণা এবং দুর্নীতির তদন্ত করে ব্যবস্থা নিতে এবং মণিপুরের ব্যাপারে দেশের সরকার এবং দেশের প্রধানমন্ত্রী ওনার যে নীরব ভূমিকা, এই ভূমিকা থেকে বেরিয়ে এসে মণিপুরবাসীকে আশ্বস্ত করা, মণিপুরের এই ঘটনা, হিংসাত্মক ঘটনাকে বন্ধ করা। সারা বিশ্বে আজকে ভারতবর্ষের শিল্পপতিদের তাদের সম্মান, তাদের দেশের পদমর্যাদা ভূলুণ্ঠিত, মোদি আদানির তাদের সখ্যতা আজকে একটা অর্থনৈতিক যে চরম বিপর্যতা এই দেশের মানুষ যেটা প্রত্যক্ষ করছে, এর থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সেই লক্ষ্যে মানুষকে ঐক্যবদ্ধ করে এই মোদি আদানি তাদের যে সখ্যতা, তাদের সখ্যতার কারণে যে মানুষ প্রতারিত এবং অর্থনৈতিক যে সংকট অবস্থা, এর থেকে পরিত্রাণ পেতে দেশের মানুষকে সতর্ক। एक सीमा होता है, समस्त सीमा पार করে দিয়েছে। দেখো সারা ভারতবর্ষের দেশটা একটু প্লিজ থিঙ্ক, সারা দেশ জুড়ে এক কায়দায় করাপশন ইনস্টিটিউশনালাইজ, একটা শিল্প আকারে সারা দেশ জুড়ে একটা শিল্প আকারে স্থাপন করেছে। শুধু পয়সা পয়সা পয়সা। अरे भूख लेवल पता है क्या, मेरे को आज एक भाजपा वाला सवेरे सवेरे फोन किया। एक भाजपा का कर्मी जो पहले कांग्रेस हुआ करता था, वो आज मेरे को फोन किया सवेरे, बोला दादा बोर्जोला का मंडल प्रेसिडेंट का भाव पता है क्या हुआ? मैंने बोला क्या? 1 करोड़ रुपया, 1 करोड़ रुपया मंडल प्रेसिडेंट का भाव उठा बोर्जोला का। मैंने बोला तेरे प्रस्तुत? बोलता है हाँ प्रस्तुत। मैंने पूछा क्यों, कौन है ये? तो एक नाम बताया जो कि सीपीडब्ल्यूडी के साथ जुड़ा हुआ था, वो बंदे का लड़का, वो देने के लिए 1 करोड़ देने के लिए अब राजी हो चुके हैं। मैंने बोला क्यों 1 करोड़? वो दादा 1 करोड़ देने से मंडल सभापति अगर हो जाए तो मान लीजिए 1 साल में 20-25 करोड़ तो बना सकता है, इसलिए ये इनके पास 1 करोड़ को मतलब नहीं है। 1 करोड़ इन्वेस्ट करने से 1 साल में 20-25 करोड़ रुपया वो लोग कमा सकते हैं। आपने बुझलेंगे मंडल सभापति, তাহলে অবস্থাটা বুঝে মানুষের সহায়তা, মানুষ आंसू पूछेगा कौन? गरीब बिहार से आते हैं, कोई किसी से मिलता नहीं। मेरा दरवाजा हमेशा खुला रहता है, कांग्रेस का दरवाजा खुला रहता है। ये लोग हमेशा मेरे पास आकर रोता रहता है, बाकी दूसरे लीडर के पास जाकर रोता रहता है, दादा मदद करो मदद करो। जहां तक संभव मैंने करता रहता हूं। मेरे को इससे खुशी मिलती है, बाकी जगह कांग्रेस वाले को खुशी मिलती है, ये लोग करते रहते हैं। तो यही तो डिफरेंस है हमारे सोच में और इनके सोच में, यही तो डिफरेंस है। अभी भाजपा বন্ধুদের কাছে আমি জিজ্ঞেস করবো আপনাদের মাধ্যমে, ভাই আউশ মুসলিম আমি তো গেছিলাম তোমরার মধ্যে ভাই, আমি তো দেখি, আমি তো আসলাম বালা জায়গা তো আমি আই করছি গেলে বুঝো না, রাজনীতির এই কারণ না। আমার বিশ্বাস তোমাদের আউশ মিলছে, একটু ভয় ঠকটা কম কমায়া আয়ো, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। আমরা উই আর ট্র্যাকিং, উই আর কিপিং এ ট্র্যাক।
আমরা প্রত্যেকটা দিন প্রত্যেকটা ঘটনা আমাদের আমাদের লিপিবদ্ধ হইতেছে। আপনি কইতে বলেন কি আপনি হুমকি দিতে বদলা? নো, মানুষ চিনতে ভুল করছে একটা সময়, আর भूल जो आगामी दिनগুলোতে না হয়। मैं तिपरासा से एक चीज कहना चाहता हूं, मैं तिपरासा से एक चीज कहना चाहता हूं, तिपरासा और कब तक आप लोग बुद्धू बनते रहोगे? आपको तो सिर्फ वोट बैंक के आधार पर आपको उल्लू बनाया गया बार बार। जीएनपी से शुरू करके ये तिपरा मोता तक आईपीएफ की जो जितना भी पार्टी है, सिर्फ टीयूजेस को छोड़ के बाकी जितना भी पार्टी बना इस राज्य में, सिर्फ उसका धंधा था वोट वोट वोट, और क्या? मनी मनी मनी। वोट मतलब मनी मनी मनी, क्योंकि पावर में जाने से वो लोग माल कमा सकते, अभी कोई कमा रहा है। तो तिपरा मोता को वोट दिया क्यों? बीजेपी को तो नहीं दिया था ना, तो तिपरा मोता को दिया था। अब तिपरा मोता बीजेपी की गोद पे जाके बैठ गया। आपके साथ विश्वासघात किया कि नहीं? और ये 2 मार्च को जो सिग्नेचर, सो कॉल्ड सिग्नेचर मेमोरेंडम अंडरस्टैंडिंग 6 महीने का वादा किया था, जो सितंबर 2 तारीख को खत्म हुआ। सितंबर, अक्टूबर, नवंबर, दिसंबर, करीबन 9 महीना बीत चुका है, अभी तक कोई ठोस कदम केंद्रीय सरकार की तरफ से नहीं उठाया गया। अभी क्या, जो हमारा मांग था, जो कांग्रेस का ब्रेन चाइल्ड था कि 125th अमेंडमेंट बिल उसको पास करवाओ। आपको पता है 2020 5th ऑफ मार्च, याद रखना डेट, 2020 5 मार्च को ये 125th अमेंडमेंट बिल पार्लियामेंट में उत्थापित हुआ, अभी तक पास नहीं हुआ। अब सोचो कितना दिन, 4.5 साल बीत गया, अभी भी पास नहीं हुआ। हमारा मांग है तुरंत इसको पास करो। पास करने के बाद फिर विलेज कमेटी चुनाव करवाओ। अभी चुनाव करवाने से क्या होगा? अभी सिंगल टायर विलेज कमेटी होगा। अभी अगर चुनाव हो जाता है सिंगल टायर विलेज कमेटी, तो रंग का फ्लो कम होगा, जो कि पंचायत में 3 पंचायत में जो रंग फ्लो हो रहा है, वैसा मर्जी फ्लो आपके पास नहीं होगा। तो हमारा मांग है विलेज कमेटी फिलहाल रोको, पहले 125th अमेंडमेंट बिल पास करवाओ। एक तो ये पास हो जाए, इसके बाद जब विलेज कमेटी होगा तो 3 टायर विलेज कमेटी होगा। होने से क्या होगा? पॉलिटिकली और इकोनॉमिकली आपका डेवलपमेंट होगा। फिर कंचनपुर, गंडाछड़ा, ऐसा माफिक जो जगह है, जो कि अभी विलेज कमेटी में, वो अर्बन बॉडी डिक्लेयर करवा सकते हैं आप लोग। तो अर्बन बॉडी डिक्लेयर हो जाए तो रंग पैसा ज्यादा जाएगा। तो सब कुछ तो रंग के साथ जुड़ा हुआ है। और ये लोग डिमांड, ये लोग असली मुद्दे से हटाकर आपका इमोशन लूटने के लिए कभी तिपरा, ग्रेटर तिपरा लैंड, कभी तिपरा लैंड, এই জিনিসগুলো লোক কি করছে? এরা চাইছে বাংলাদেশের মন্দির আরো ভাঙুক, হিন্দুদের উপর আরো অত্যাচার নেমে আনুক। हमको फायदा यहां पे हिंदू का, হিন্দুদের ভোটটাকে আমরা অটুট রাখতে হবে। ওখানকার ঘটনা যদি কমে যায় আমাদের লাভ হবে না, ওখানকার ঘটনাগুলো বাড়াতে হবে। কাজে এই প্রেক্ষিতে কোন যথার্থ ভূমিকা ভারত সরকার থেকে নেওয়া হয়নি। ভারত সরকারের তরফ থেকে ওখানকার রিলিজিয়াস মাইনরিটি যারা রয়েছে তাদেরকে কোন ধরনের যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি। বন্ধুরা জেনে যান, बिकॉज द रूलिंग पार्टी, ये लोग चाहते हैं कि वहां पे हिंदू के ऊपर ज्यादा अत्याचार होने से हमको मुनाफा मिलेगा, ভোট में আমাদের মুনাফা মিলবে, ভোটের বাজার আমরা মাফ করতে পারবো। এই তো চলছে। আজকে যে কালকে বিজয় দিবস গেল, পরশু দিন জানেন আর্মি হেডকোয়ার্টারে এই জেনারেল অরোরার নেতৃত্বে যে ছবিগুলো, এতগুলো ট্যাঙ্ক, প্রায় 90-92 হাজার পাকিস্তানি সৈন্য সারেন্ডার, আর্মি হেডকোয়ার্টারে যে ছবিগুলো ছিল,
मोदी सरकार बोलती ये सब छवि उतार दो, नहीं चाहिए। इंदिरा जी का प्रचार हो रहा है, ये कुछ हटा दो वहां से। এই তো হচ্ছে, এরা ইতিহাসকে বিকৃত করতে চাইছে। দে ওয়ান্ট টু রিরাইট হিস্ট্রি তাদের সুবিধা অনুসারে। जो बंदा माफीनामा लिखता था उस वक्त स्वाधीनता आंदोलन के समय, वो बंदा हो गया वीर सावरकर। और जो आदमी 16 साल जेल में बिताया जवाहरलाल नेहरू, उसको छोटा करके दिखाने का कोशिश हमेशा हो रहा है बीजेपी की तरफ से। They want to rewrite history. ইতিহাস বিকৃত করে নতুন ভাবে ইতিহাস লেখার চেষ্টা হচ্ছে। এই ভারত নতুন প্রজন্মের কাছে ভুল বার্তা। নতুন প্রজন্মের কাছে আপনার এই এডুকেশনে দেখবেন প্রত্যেক এই যে গেরুও কারণ বলি আমরা এডুকেশন, স্বাধীনতা আন্দোলনের বীর যোদ্ধাদের ইতিহাসকে বিকৃত করে নতুন নতুন চ্যাপ্টার ইনক্লুড করছে। আসল তথ্যগুলো হিস্টোরিয়ানদের কোনো মতামত নেই। বিজেপি মার্কা কিছু সুবিধাবাদী লোক যা ব্যাখ্যা দিচ্ছে, নমস্কার, কে বলছেন? সব উল্টা পাল্টা প্রচার করে। হ্যাঁ বলুন। আপনার ওই সাংবাদিক সম্মেলনে দেওয়া ওই আগরতলা বসতে তা করছে এটা ভালো, তা তো সিপিএমের দাঁড়াম। আর তার লাগে তো 25 বছর ত্রিপুরাতে সিপিএম 25 বছর ক্ষমতা ছিল, তার লাগে করি। তারপরে আমরা তার পূর্ণমান আছে, ফোন করলে সুযোগ 2-3টা নির্বাচনে আমরা দিকে আমরা যারা আর হবে শুধু বলতে আপনার বেতনের নেতা তা ফোন করলে সুযোগ। তারপরে আবার এই আজকে দেখি আপনারা টিভি 20 চ্যানেলে দেখছেন তার কথা, তারপরে কইছে না এটা করতে পারে। তার হচ্ছে সুদীপের মধ্যে হচ্ছে সুদীপ সিপিএম এর দালাল, তার জন্যই 25 বছর ত্রিপুরাতে সিপিএম সরকার আছে। এইটা আপনার ওই মোদানি কংগ্রেস রাজভবন জানি একটা কথা কইতে আমার সঙ্গে সুদীপ ভবনের কথাটা দেখি, তারও বড় বড় লেকচার। আমি কইতে বলছি স্যার, আমি কোনো মিথ্যা কথা বলতাম না। যদি আমার মিথ্যা কথা দরকার নাই। সুদীপ হইতে সিপিএম এর দালাল, আশিস শাহ আরেক দালাল। সুদীপ আশিস শাহ কারণ 25 বছর ত্রিপুরাতে জিতেন্দ্র সরকার মানে সরকার 25 বছর এক লাগাতো, আগে তখন জানতাম না। 25 বছর এক লাগাতো, সারা জন্য সরকার ছিল। আর ওই আজকে ওই কৈলাসর জিতে যদি তার বসে হইবে না যে আপনার একটা কিছু। নমস্কার স্যার। পাল্টা প্রচার করে মানুষকে ইয়াঙ্গার জেনারেশনকে তারা বিষাক্ত করে তুলছে। এই দেশ নমস্কার, কে বলছেন? হমেं कोई परवाह नहीं। কথা বলুন। হ্যাঁ কুমারদে বলছিলাম। হ্যাঁ বলুন। বলছি যে আপনার আজকে তো রাজভবন অভিযান দেখলাম মুদানি, এটা একটা ভালো একটা ক্যাপশন দিয়েছে। আরো কিছু একটা কথা বলবো, অনেকে দেখছি অনেক না একটা ক্ষুদ্র অংশ আমাদের মানে লাইভের মধ্যে ডিস্টার্ব করে, মানে বিশ্রী ভাষা ব্যক্তিগত ভাবে নাম ধরে আক্রমণ করে, এগুলিকে ব্ল্যাক লিস্টে ফেলে দেন। আমি বলবো তো কারা কি করবে আমি জানি না, কিন্তু যারা দেখাচ্ছেন এটা আজকে তো পার্লামেন্টেও দেখলাম আম্বেদকর নিয়ে অনেক কিছু হয়েছে, সেখানে
আবার আসামে দেখলাম একটা দুর্ঘটনা হয়েছে, মানে সম্ভবত সারা ভারতে রাজভবন অভিযান ছিল। ত্রিপুরা রাজ্যে একটা কথা বলবো যে যে কোনো দলই হোক, শাসক থেকে শুরু করে আঞ্চলিক যারা আছে, এককভাবে কেউ আর আসতে পারবে না। ত্রিপুরা রাজ্যের শাসন ক্ষমতায় একা এককভাবে কেউ আসতে পারবে না। একদম মনে করুন কংগ্রেস, TUJF, তারপর মনে করুন গণমুক্তি পরিষদ বামফ্রন্ট এসেছিল, আর 18তে এসেছিল মানে শাসক দল বিজেপি একাই এসেছিল, কিন্তু এখন আর এই সুযোগ নেই। 20-21 নর্থ ইস্ট কাউন্সিলের সম্ভবত 70 না 72 একটা পর্ব চলছে। প্রথম দিন আজ থেকে প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, পশ্চিমবঙ্গের সভাপতি, এরা সম্ভবত প্রতিমন্ত্রী, তারপরে তিনি আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী, ওনারা চলে যাবেন পাহাড়ে। পাহাড়ের মধ্যে তো আপনারা জানেন ভালো করে ভাঙন চলছে। পাতালকন্যা জমাতিয়া এই রাজ্য শাসক দলের সহসভানেত্রী, উনিও বিস্ফোরক হয়ে উনিও দেখলাম কিছুদিন আগে কাঞ্চনপুর এলাকাতে বা বিভিন্ন মানে প্রত্যন্ত এলাকায় জনসংযোগ করাচ্ছেন। সেটা নেওয়া হতে পারে। আর অমিত শাহ আসবেন, কিভাবে কাজ হয়েছে না হয়েছে এগুলো চোখ দূরে দেওয়ার আমার মতে, মানে ভিলেজ কাউন্সিল নির্বাচন হতে পারছে না। তার জন্য মনে করুন যে জনজাতি উপজাতিদেরকে একটু আবেগ আপ্লুত করার জন্য। কিন্তু পাহাড়ে কিন্তু দুইটা দল একদম স্ট্রংলি মানে অলরেডি কাজকর্ম শুরু করে দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন, এটা অবশ্যই ভালো। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে আমরা পড়ে, তার মধ্যে ভিলেজ কাউন্সিল দেখলাম লিস্ট ওয়েবসাইট থেকে দেখেছি, জনজাতির লেকচারার মানে কাউন্সিল থেকে 2 জন, কাউন্সিল 7-8টা রাজ্য আছে উত্তর পূর্বাঞ্চলে। ওনাদের কে যে সৌচ্চ করবেন মানে প্রতিনিধিত্ব করবেন জানা নেই, কিন্তু প্রথম দিন দেখলাম সুকান্ত মজুমদার পশ্চিমবঙ্গের, উনি আসবেন। উনি কি করে সম্বন্ধে কে জানেন? মানে যাই হোক উনি একজন মানে কি জনপ্রতিনিধি, কিন্তু উনি কি জানেন যদি মানে হিমন্ত বিশ্ব শর্মা আসবেন, উনি উত্তর পূর্বাঞ্চল সম্বন্ধে অনেক কিছু জানেন। একদম ছাত্র জীবন থেকে কংগ্রেস করতেন, তারপরে কংগ্রেসে ছিলেন, হয়তো যে কোনো কারণে মানে সর্বানন্দ সোনোয়ালকে সরানোর জন্য বিজেপিতে গেছেন বা যে কোনো কেন্দ্রীয় স্টাফে গিয়েছিলেন। কি বলবো, শাসক দলে কি বলবে, বলার তো কিছু নেই, বললেই তো আর জনগণ দেখবে না, শুনবে শুধু। আর কি বলবো, ওই যে কেন্দ্রে মানে অধিবেশন চলছে, এখানে কি চলছে যে এক দেশ এক ভোট, মানে এক নির্বাচন। এটা যদি 2014 সালেও এককভাবে বিজেপি শাসক হয়েছিল, 19-এ তো আরো বেশিতে এককভাবে ছিল, 24-এ কেন এখন তো সংখ্যা নেই, 240টা মানে কি লোকসভা সদস্য আছে, মানে দৃষ্টিকোণ 2019-এ ইচ্ছা করলে মানে কোনো প্রয়োজন ছিল না যে ওই কি বলবো ওই যে তারা পার্লামেন্টারি কমিটিতে তাদের কাছে পাঠানোর জন্য। এখন এগুলি মানে জনগণের দৃষ্টিকোণের জন্য এগুলো করছে, 19-এ আরামসে করতে পারতো। তবে 4 রাজ্যের ভোট করতে পারলো না, জম্মু কাশ্মীর, মহারাষ্ট্র, হরিয়ানা, তারপর ওই ঝাড়খণ্ডে। তারপর নির্বাচন কমিশন রাজীব কুমার উনি বললেন যে সিকিউরিটি নিরাপত্তার জন্য সমস্যা আছে। ভারতে অঙ্গরাজ্য মানে কেন্দ্রশাসিত অঞ্চল সহ 25টা রাজ্য আছে, তারপর লোকসভা আছে। কোথায় পাবে এইসব ফেসিলিটি, কোথায় পাবে এইসব ফোন, কোথায় পাবে EVM মেশিন? এগুলি মানে জনগণের দৃষ্টিকোণের জন্য করছে। কিন্তু এখন কিন্তু হঠাৎ করে গত দেখলাম 146 জন সাংসদকে বহিষ্কার করে কি हमें कोई परवाह नहीं है। मैं तो कुछ देर के लिए নমস্কার, কে বলছেন? बीजेपी के साथ था। নমস্কার দাদা, আমি সুনীল কুমার দাস বলছি। হ্যাঁ, বিজেপি দেখুন ভারতবর্ষটারে ধ্বংস করে দেবে। তারা বলে আজকে বিশ্ব হিন্দু পরিষদ, তারা কি চাইতেছেন? বিশ্ব হিন্দু, এখানেই তো একটা মতলবী ব্যাপার আছে দাদা। এটা একদম
সাংঘাতিক ব্যাপার। মতলবী সংগঠন বিশ্ব হিন্দু আমাদের বিশ্বের সাথে সম্পর্ক করাতে চাইতেছে এই RSS আর এই বিশ্ব হিন্দু পরিষদের। আজকে সারা দেশে সারা ভারতবর্ষে একটা বিশৃঙ্খল সৃষ্টি করে রেখে দিয়েছে। শিক্ষার উপরে শিক্ষা অব্যবস্থা করে রেখে দিচ্ছে, চিকিৎসা অব্যবস্থা করে রেখে দিচ্ছে, উন্নয়ন ক্ষেত্রে অব্যবস্থা, অর্থনৈতিক অবস্থা খারাপ। সমস্ত দিকে বিজেপি এই যে বিশৃঙ্খলতা লাগাইলো RSS বা বিশ্ব হিন্দু পরিষদের তারা যে আজকাল যে কাণ্ডটা করতেছে এবং নরেন্দ্র মোদী সহযোগিতা করতেছে বা মুখ্যমন্ত্রীরা সহযোগিতা করতেছে, এটা কি আমরা ভারতবর্ষের লোকের লেগে মানে মূল নিবাসীর লেগে ভয়ঙ্কর পরিস্থিতি। তো তারা ভারতবর্ষ থেকে দেখেন বাংলাদেশে এখানে আপনি নিশ্চয় জানেন 80% লোক বাস করে শূদ্র সম্প্রদায়ের লোক, নিচু জাতের লোক বাংলাদেশে বাস করে। এই নিরীহ লোকগুলোরে অশিক্ষিত লোকগুলোরে মারার লেগে বিশ্ব হিন্দু পরিষদ বিজেপি মিলিয়া কিরকম একটা পরিস্থিতি সৃষ্টি করছে বাংলাদেশে। এবং বাংলাদেশের পরিস্থিতি তো ইন্ডিয়ার ভিতরে থাকবো। আবার এখানে দেখবেন কিছু কিছু ক্ষেত্রে সৈন্য ভারতীয় যে আর্মি আছে, আর্মিরা তারাও আনন্দেন আছে বাংলাদেশের সাথে যুদ্ধ কবে করব। তাহলে এখানে RSS বাংলা মানে বিজেপি কিভাবে মানে সংগঠনটা গুছাইছে দেখছেন তো, রাষ্ট্রে বিশৃঙ্খলা লাগানো। এটা কংগ্রেস আগে বুঝছে না, CPM আগে বুঝছে না, তারা যে এই কাণ্ড গুলা করবো ভয়ঙ্কর পরিস্থিতি আনতেছে আপনার লেগে। আজকাল যদি এই RSS আর এই বিশ্ব হিন্দু পরিষদ এই সমস্ত সংগঠন যদি বলবন্তী না করে, তারা আমরা ভারতীয় খুন করাইবো, বাংলাদেশে যে আমাদের সূর্য সম্প্রদায়ের লোক আছে এরা খুন করার লেগে তারা উচ্চাপনে লাগছে ভারতবর্ষের দাঙ্গাবাজি করে তার দেশটারে অন্যরা হাতে তুলে দিবে। এটি সব বিদেশি কার্যকলাপ, বিদেশি আস্থানা গাছে ভারতবর্ষে, এগুলি বুঝার দরকার আছে। ভারতবর্ষটা তারা হ্যান্ডওভার করবে বিদেশের কাছে। আমি করে দিলাম যে পরিস্থিতি তারা সৃষ্টি করছে, হিন্দু মুসলিম দাঙ্গাটা লাগবে তো হিন্দুদের প্রতি যদি হিন্দু করতেছে এরা কি আর হিন্দু আগে বানাইছে সূর্য জাতি নিচু জাতি, তখন এরা আবার কোন করায় না লেগে এরা বানাইছে হিন্দু। এই যে পরিস্থিতি এরা এই টিকে ওনারা এই পরিস্থিতিটা কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড়া করে যাচ্ছে ভারতবর্ষে। তাদেরকে ভারতবর্ষ থেকে কংগ্রেস CPM সবাই মিললা তারা ভারতবর্ষের অবিলম্বে যদি তারা বাইর না করে তাহলে আমরা পরাধীন তো হয়ে গেছি, আরো ভয়ঙ্কর পরাধীনের মধ্যে পড়ব। তারা আমরা আবার অত্যাচার বড় বড় অত্যাচার মানে যুদ্ধ পারে এতটুকু বড় বড় অত্যাচার করবো আমরা ভারতবাসীর উপরে। অতএব তারা বাইর করতে পারে এবং এই যে হিন্দু এইসব मैं क्यों छोड़ के आया? मैं तो पावर में था। मेरे पास मैं बहुत कुछ बोलना चाहता हूं, लेकिन ठीक है, आई नो वेयर आई वॉन्ट टू हैव बीन। मैं क्यों छोड़ के आया? जब मैंने নমস্কার, কে বলছেন? নমস্কার। महीने एक कोटा दिया। রাজভবন অভিযান কংগ্রেসের পাল্টাকে বিজেপি দিবেন। হ্যাঁ, বিজেপি দিতে পারবে, কারণ তারা দেওয়ার শক্তি আছে। কারণ কংগ্রেস যারা বিরোধী আজকে ত্রিপুরা রাজ্যে রয়েছেন তারা মানুষের স্বার্থে যে আজকে রাজভবন অভিযান সবটা হলো জনগণের স্বার্থে, সারা ত্রিপুরা রাজ্যের মানুষের স্বার্থে এবং যারা বিজেপি হচ্ছে তারা স্বার্থ। কিন্তু বিজেপি তো পাল্টা জবাব দিতে পারবে, কারণ তারা শাসক দল, তাদের কারণ ক্ষমতা আছে, কারণ তারা প্রতিনিয়তই কিন্তু কারণ মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কারণ আনতে পারবে এবং তারা পাল্টা জবাব দিতে পারবে। কিন্তু আসলে এই রাজ্যের সরকার আমরা প্রতিদিনই আলোচনা করি, এখন পর্যন্ত টেট 1 টেট 2 পরীক্ষার্থী তারাও আন্দোলন করছে, পরীক্ষার জন্য আন্দোলন করছে, রেজাল্টের জন্য আন্দোলন করছে, স্কুলের ছাত্ররা মাস্টারের জন্য আন্দোলন করছে, বেকাররা চাকরির জন্য আন্দোলন করছে। কিন্তু আসলে ত্রিপুরা রাজ্যের এই সরকার মানুষের জন্য কিছু করতে পারেনি। মন্ত্রীরা বসে বসে মানে বিজ্ঞপ্তি জারি করছে 2024 18 করলে 22 যদি করে একটা, 23 করে একটা, 24 করে একটা, কিন্তু তারা মানুষকে বিভ্রান্ত করে এবং মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে কিন্তু 1 নম্বর ত্রিপুরা রাজ্যের এই সরকার। আমরা আশা করি এই সরকারের মানুষের সাথে প্রতারণা না করে এবং বেকারের সাথে কাজ করুক, সারা ত্রিপুরা রাজ্যের মানুষের সাথে কাজ করুক এবং ত্রিপুরা রাজ্যের আমরা আবেদন করব যে কেন্দ্র রাজ্যের WTN সরকার রয়েছেন, কিন্তু যে ত্রিপুরা রাজ্যের যে রেগা শ্রমদিবস যে
যেভাবে কমে গেছে সেটাকে যাতে উদ্যমী করে এবং গ্রামীণগঞ্জে অর্থনীতি যাতে মজবুত করে সেদিকে যাতে লক্ষ্য রাখে এই সরকার। কারণ গ্রামে গঞ্জে যে পরিমাণে আগে রেগার কাজ ছিল, কিন্তু এই সরকার আসার পর থেকে রেগার শ্রমজীবীর একদম চলে গিয়েছে। কারণ গ্রামে যদি অর্থনৈতিক মজবুত থাকে তাহলে গ্রাম থেকে শহর, শহর থেকে সমস্ত কিছুই চলে। কিন্তু আসলে সব কমে গেল সর্বক্ষেত্রে, শুধু রেগা না, সর্বক্ষেত্রে কমে গিয়ে গেল। কিন্তু আমরা চাই সরকারের কাছে এই দাওতামি আমাদের ত্রিপুরার যে মানুষকে না দিয়ে সঠিক পথে তাদের যে দিশার মধ্যে প্রতিশ্রুতি গুলো ছিল যে এই রাজ্যের মানুষের সাথে সরকার আসলে যে কি কি কাজ করবে তাদের ইস্তাহারের মাধ্যমে যে প্রকাশ করেছিল সেটি ত্রিপুরার যে মানুষের জন্য বাস্তবায়ন করুক। আর মিথ্যা প্রতিশ্রুতি না দিয়ে এই যে আমরা ত্রিপুরের মাধ্যমে বলতে চাই এই কাজগুলা করুন জনগণের সাথে, তাহলে মানুষ আপনাদেরকে সমর্থন করবে। আর না হলে ত্রিপুরা রাজ্যের মানুষ প্রত্যাখ্যান করার জন্য মানুষ প্রতিনিয়ত কিন্তু প্রস্তুত হয়ে যাচ্ছে। কারণ এই রাজ্যের বিরোধীরাও আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে। কারণ আপনারা এই সন্ত্রাস উপেক্ষা করে কিন্তু আজকে ত্রিপুরা রাজ্যের বিজেপি বলুন আর কংগ্রেস বলুন সিপিএম বলুন তারা মাঠ কিন্তু এখনো ছাড়ছে না জনগণের স্বার্থে, প্রতিনিয়ত আগামী দিন থাকবে। এটাই আমরা টি20 মাধ্যমে বলতে চাই। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। कि हर महीने एक मैं चोरी करने के लिए वो बंदे को खुश करने के लिए मैं यहाँ पे राजनीति नहीं करने आया हूं। अभी आज के बोला शाश्वत जी करो बिकॉज माई पॉलिटिकल जर्नी इज क्रिस्टल क्लियर। साफ सुथरा पॉलिटिकल जिंदगी अभी तक बिताया मैंने। मेरा कोई डर नहीं, ना ईडी, ना सीबीआई, ना इनकम, मेरा कुछ बिगाड़ नहीं। इसलिए ये गट्स है मुझ में that I can call spade a spade। कौन नहीं जानता कि लूटपाट चलছে। नमस्कार, কে বলছেন? सबको बताइए, पुलिस को सुन रहे सबको। হ্যাঁ বলুন। আমরা তো আগে কংগ্রেস করতাম। হ্যালো, আপনার কথা বলুন। আমরা কংগ্রেস করতাম। আমি 6 আগরতলা কংগ্রেসের ব্লক সভাপতি ছিলাম। তখন প্রদীপদা বিজেপির মন্ত্রী ছিলেন। উনি কংগ্রেস ভবনটি দখল করার জন্য, বিজেপির ফ্ল্যাগ লাগানোর জন্য অনেকবার আমার উপর আক্রমণ করেছিলেন। হ্যালো, আপনার কথা প্রত্যেকে শুনছেন, আপনি বলুন। তখন বিজিতদা, গোপালদা আজকে তো মিছিলে আসেনি, বাপটু, তখন তো রাধেশ্যাম, তারা তো মিছিলে আসেনি। কিন্তু প্রদীপদার যখন বিজেপির মুখ্যমন্ত্রী হতে পারেননি তখন উনি আবার কংগ্রেসে ফিরে আসলেন। তখন দিল্লির নেতৃত্ব, ত্রিপুরা রাজ্যের কংগ্রেস সভাপতিরা আমাদের উপর যে আক্রমণ করেছিল, আমাদের জিজ্ঞেসই করেনি যে উনি যেন কংগ্রেসে আসছে। উনি ওনার সুবিধার জন্য, সিপিএম এর দালালি করার জন্য বিভিন্ন দলে বিভিন্ন সময় যায়। কারণ তারা একটা ব্যবসায় করার জন্য এই রাজ্যে বিভিন্ন সময় আবাম মন্ত্রী যারা কোমলমতি রাজনীতির বিশ্বাস করে, দীর্ঘদিন এই রাজ্যে সিপিএম এর বিরোধিতা করেছে, তাদের দুর্বলতার সুযোগ নিয়ে এই রাজ্যে বিভিন্ন ব্যবসায় জড়িত হয়ে উনি এই রাজ্যের কোমলমতি যুবকদের জীবন যৌবন ধ্বংস করে দিয়েছেন। আমরা এই রাজ্যে সিপিএম এর বিরোধিতা করে বিভিন্ন সময় আক্রান্ত হয়েছি। আমাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, আমাদের ভাইকে মার্ডার করেছে সিপিএম। যেদিন তিনি সিপিএম এর সঙ্গে আবার আঘাত করেছেন, আমরা সেই দিন সেই কংগ্রেস, এটা জন্ম থেকে কংগ্রেস করেছিলাম, সেই কংগ্রেসকে আমরা ছেড়ে দিয়েছিলাম। আবার এই রাজ্যে উনি এক ভাতৃঘাতী জাতি দাঙ্গা লাগানোর জন্য, উনার পরিবারের ফায়দার জন্য উনি আজকে বলছেন বরজলা মন্ডল হওয়ার জন্য উনার কাছে যাচ্ছেন 1 কোটি দেওয়ার জন্য। উনি যখন
এই রাজ্যে কিছু নেতাকে যুব কংগ্রেসের নেতা বানিয়েছেন, এনএসইউ এর নেতা বানিয়েছেন, কত টাকা দিয়েছেন আপনারা জিজ্ঞেস করবেন বিদেশি নাগপাল দাকে। আমরা দিল্লিতে ছিলাম, রাহুল গান্ধীর জন্মদিন, বীরজিতা ছিল, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সম্পাদক, একটা বাসের নৌকা নিয়ে গিয়েছিলাম আমরা রাহুল গান্ধীকে সম্বোধনা দেব জন্মদিনের। 1 মিনিটের জন্য আমাদের সঙ্গে বিধি সিংহের সঙ্গে দেখা করেননি। এইসব নেতৃত্বের দেশ এগিয়ে যাবে এই রাজ্যে যারা আমি কংগ্রেস ছেড়ে দিয়েছি, তারপরও আজকে দিনে আমি ইন্দিরা গান্ধীর ছবিতে জুতা মারতে পারবো না, কিন্তু ত্রিপুরা রাজ্যে কে মেরেছে দেখুন। তারা রাহুল গান্ধী সোনিয়া গান্ধীর ছবিতে জুতা মারেছে, আজকে তারা সিপিএম এর লোক নিয়ে মিছিল করছে। কারণ এখানে যারা কংগ্রেস করতো ত্রিপুরা রাজ্যের 99% কংগ্রেস লোক সিপিএম এর বিরুদ্ধে। सबको पता है, ये पुलिस जो सुन रहे सबको पता है লুটপাটের রাজত্ব চলছে রাজ্যে। কর্মচারীদের দেওয়ার সময় জানটা কষ্ট হয়, বেকারদের চাকরি দেওয়ার সময় আত্মাটা শুকায় যায়, গলাটা শুকায় যায়, শ্রমিকদের কিছু দেওয়ার সময় শুকায় যায়। আমি ক্লিয়ার করছিল না? বাহাদুর রায় বলছিলাম। হ্যাঁ বলুন। ঘটনা হচ্ছে আজকে মোদানি পাল্টাতে বলে একটু বলছি, মুদানি কংগ্রেসের রাজভবন অভিযান। এই বিষয়ে বলতে চাইছি যে অনেকেই অনেক কিছু বলছে, হ্যাঁ অনেকেই অনেক কিছু বলছে মুদানি কংগ্রেস বা কংগ্রেস কি করবে বা কি। অনেকের কংগ্রেসের মধ্যে যারা ছিল তারা এখন বিজেপি করছে। তারাই অনেক কিছু বলছে ইয়ে সম্পর্কে, মানে বর্মন গোষ্ঠীর বিরুদ্ধে। আমি বলতে চাইছি ত্রিপুরা রাজ্যে যদি থাকে শুধুমাত্র একটি পরিবারে আছে, সেটা হলো বর্মন গোষ্ঠী। এই সুদীপ রায় বর্মনের উদ্যোগেই এ রাজ্যে বিজেপি প্রতিষ্ঠিত হয়েছিল। এটা একটা অস্বীকার যে কোনো করার মতো কোনো উপায় নেই। বিজেপির ভোট ছিল এখানে 2%, এখানে ভোট হয়ে এখানে ভোট প্লাস হয়ে গেছে প্রায় 50%। এটাই আমি বলতে চাইছি যে যারা এখানে আজকে আমরা কোথায় আছি, ইউরোপের দেশে আছি না বাংলাদেশে আছি না পাকিস্তানে আছি। আমি গোবিন্দ বাহাদুর রায় বলছিলাম, আমি তো এখানে একটাও কথা বলতে পারি না। আমি তো ইংলিশের দেশে থেকে আরো খারাপ অবস্থায় আছি, ইংরেজদের আমল থেকে আরো খারাপ আছি। আমাকে মারলো, আমাকে ধরো, ঠিক আছে, কিন্তু আমার কোন অভিযোগ নেই, মারতেই পারে। আমি গোবিন্দ বাহাদুর রায় বলছিলাম, ত্রিপুরা রাজ্যের গোবিন্দ বাহাদুর রায় বলছিলাম। আমাকে
কে লিখে কইছিল না? প্রতিশ্রুতি ছিল না বিশাল ডকুমেন্টে যে ন্যূনতম মজুরি কত বলা হইব 340 টাকা করছেনি? কেন করে না? এমজিএন টাকার মজুরি বাড়াইব কইছিল না? মিস কল চাকরি বাদ দেন, বছরে 50,000 চাকরি দিব, কর্মসংস্থান ব্যবস্থা করবো, করছেনি? কই? যেখানে স্বাস্থ্য এবং শিক্ষা অবহেলিত যে রাজ্যে, এখন দেখবেন আমি দেখতাম ওই কি পুলিশ এক্সিকিউটিভ না কি এক্সিকিউটিভ, আমার প্রশ্ন হচ্ছে এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। নমস্কার, কে বলছেন? হাসি উদ্ভব যে কোনো ভাবে বলছিলাম যে খাল কেটে কুমির কে এনেছিল? খাল কেটে তো কুমির কংগ্রেস এনেছিল না। এখন কংগ্রেসকে ভাবতে হবে যে আমরা তো সিপিএমের বিরুদ্ধে লড়াই করে খাল কেটে কুমির এনেছি। এখন কুমির তো যাকে পাচ্ছে তাকে খাচ্ছে। কুমির না চেনে কংগ্রেস, না চেনে সিপিএম, না চেনে মথা, না চেনে আপনার আইপিএফটি। কুমির যাকে পাচ্ছে তাকে খাচ্ছে। তো খাল কেটে কুমির কে এনেছিল? তারাই তো এনেছিল। তারা তখন জানানো রাজ্যে কি শান্তি ছিল না অশান্তি ছিল? তারা তো সব জানতো না রাজ্যে কি শান্তি শৃঙ্খলা কি ছিল না ছিল। বড় বড় যারা আছেন তারা তো জানতেন না। তারা তো জেনেছিল তো খাল কেটে এনেছে। এখন তারাই আপনারা খালের ভিতরে পড়ে গেছেন। তারা এখন সবসময় এসে বলছেন আমাদেরকে কেন বোকা পাচ্ছেন? আমাদের তো সব ইতিহাস জানেন যে তারা কবির কথা ছিল, এই কথা ছিল হচ্ছে তাদেরকে বাদ দিয়ে আপনারা খাল কেটে কুমির এনেছেন। কুমির আপনাদেরকে ভালো খাবার দেবেন, মানে সমস্যার মাছের ক্ষমতা রাখে, মানে নদী শুকিয়ে যাচ্ছেন, সমুদ্র নিয়ে যাবেন, সমুদ্র বড় সমুদ্র এরকম একটা হয়ে গেল না। এবার সমুদ্রে এসে সবাই হাবুডুবু খাচ্ছেন, কিন্তু ওই সারাস্ত সবাইকে বরদাস্ত নেচে খাচ্ছেন। এখন উনি কংগ্রেসে খাচ্ছেন, মতাও খাচ্ছেন, আজকেও খাচ্ছেন। মানে একটা দল প্রথম খাচ্ছেন আর কি। এটা একটা প্রথম হয়ে গেল না। এই তো আপনার প্রতি বছর এত কিছু হলো, এত উন্নয়ন, এত ঘাট, এত কর্মচারী সংস্থা, সবকিছু ছিল। এখন কোথায়? সব তো ওই বন্যা জলে সব বেশি গেল। হয়তো কোনো বন্যাতে সব হারিয়ে গেল। এটুকু বাকি গেল। যে কোনো ভাবে হোক আমার কোনো আপত্তি নেই, কিন্তু ইম্পর্টেন্ট কোনটা? নমস্কার, কে বলছেন? হায়ার এডুকেশন। হ্যাঁ নমস্কার, নাকি পুলিশ? বলছিলাম মোদানি কংগ্রেসের রাজভবন অভিযান, তো পাল্টা জবাব দেবে কি বিজেপি? এটাই আজকে টপিকটা। তো শুনছি, প্রত্যেকদিনই তো শুনি, আজকেও শুনছি। আসলে সত্যি আমি কিন্তু পাগল, তুই পাগলের মতোই কথা বলবো আর কি। তবে এরকম না, একটু স্কুলের দরজা পেরিয়েছি যার জন্য এরকম বলবো আর কি। কারণ কিছু কিছু ব্যক্তি আছে স্কুলের দরজা হয়তো চোখটা পার হয়নি, যার জন্য নাম নিয়ে সরাসরি বলে দেয় এরকম। তো পাগলই। তো ঘটনা হলো জবাব দেবে, অবশ্যই দিতে চেষ্টা করবে। তো ক্ষমতায় জবাব না দিলে কেমন করে হবে? জবাবটা কি দেবে? 299টা সতীবাবু বলেছে বেকারদের চিন্তা করো, এই করো সেই করো। তো 299টা প্রতিশ্রুতি দিয়েছ সরকারে আসার আগে, তো এর মধ্যে কয়টা পূরণ করেছো? বিভিন্ন মন্ত্রী, আগের তো ছিলেন একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনি তো বলতেন 90% হয়ে গেছে, 95% হয়ে গেছে। 299টা 95% মিনস 299টা। তো ওইভাবে চিন্তা করে বলতে হয়। একটা মুখ্যমন্ত্রী কি সারা ত্রিপুরাবাসীর, আমরা 40 লক্ষ মানুষ আছি মুখ্যমন্ত্রী, আর দলকে বিজেপি কত সদস্য সংখ্যা কত এত, বাকিগুলা অন্য। তো 39% ভোট
সরকারে আছে, মেজরিটি হয়তো বিধানসভার সিটের এগেনস্টে, এরপরও দুইটা দল পেছনে গিয়ে টিকা দিয়েছে। ওই যে টিকা দিচ্ছে আর অনেকে অনেক রকম বলছে, আরে এমএলএটাই আজ পর্যন্ত চেঞ্জ করতে পারলো না, ও প্রত্যেকদিন আসে, আসার পর যা খুশি বলে। এটা মানব ধর্ম হওয়া উচিত না। আর লেখাপড়া শিখলে এরকম ভাবে কথা বলে না মানুষ, একটা লাইভ অনুষ্ঠান এরকম ভাবে বলে না। আমি দল করতে পারি, আজকে এটা করতে পারি, কালকে এটা করতে পারি, দলের জায়গা থাক। আমি গিয়েছি, ও আরেকজন বলেছে যে আমি ইন্দিরা গান্ধীর ছবিতে পারবো না, এই পারবো না, সেই পারবো না। তো ওইটাই তো আমার ধারণাটা, আমার, অন্যরা কি করবে অন্যদের ব্যাপার। আরে আজকে তো মীরবাবু বলতে গেলে আপনাদের ব্যাপারটা বন্ধ হয়েছিল কেন? অনেক সরকার বন্ধ করেছিল, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তারপর আপনাদের কলমে শক্তি বেরিয়েছিল, টিভি 24 বন্ধ হয়ে গেল। মানিক বাবু প্রতাপগড়ের সাইডে গিয়ে বলল যে এই পেপার পড়ো, আমাদের এদিকেও আছে নেতা, খুব প্রতিবাদী কলম পড়ো। তো এইরকম ধরনের কিছু নেতৃত্ব ছিল, যার জন্য 25 বছরের সংসারটা ধূলিসাৎ হয়ে গেল। আর নয়তো আজকে আরো থাকতো সুন্দর। আজকে কংগ্রেস বেকায়দায় আছে, যার জন্য সবাই সঙ্গে মিলেমিশে সংবিধানকে রক্ষা করো। ওই অমিত বাইশা আমাদের সংসদ ভবনে দাঁড়িয়ে বলছে কি আম্বেদকর আম্বেদকর আম্বেদকর, ভগবানের নাম যদি নিত তাহলে বলে অনেক পূর্ণ হতো, আম্বেদকরের নাম যেভাবে নিতেছে। তো এই হলো আমাদের শিক্ষা, এই হলো আমাদের সংস্কৃতি, এভাবেই আমরা চলতে হবে। কি করব, পড়ছি। ওই যে শেষ কথায় আরেকটাই, মুখ্যমন্ত্রী আমাদের, প্রধানমন্ত্রী আমাদের, দেশের, আমাদের বলতে দেশের সমগ্র জাতির, এভাবে একটু চিন্তা করা। আমরা হয়তো সাধারণ জ্ঞানে হয়তো এই কর্মসূচি থেকে যে বার্তা কংগ্রেস নেতৃত্ব দিয়েছেন, কংগ্রেসের কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করেছেন, সেটা হয়তো রাজনৈতিক দিক থেকে প্রভাব ফেলতে পারে। কিন্তু আমাদের যে প্রশ্ন, এই আয়োজন থেকে যে প্রশ্ন, বিজেপিকে জবাব দেবে, পাল্টা কর্মসূচি হবে, নাকি কুশাওয়া ভবনে সাংবাদিক সম্মেলন হবে, নাকি নীরবে এই কর্মসূচিকে নীরবে সমর্থন কিংবা সমর্থনের বাইরে যদি কিছু থাকে সেটাই কার্যত করবে শাসক দল। শাসক দলের কি অবস্থান, শাসক দলের কি বক্তব্য, সেটা অবশ্যই জানতে চায় রাজনৈতিক মহলও। আপনারা নানা কর্মসূচি দেখেন, দিনভর PB24 নানা বিষয় দেখেন। রাত 10টায় আরো একটি লাইভ অনুষ্ঠান রয়েছে, দেখবেন। এখনকার মতো শেষ করছি। নমস্কার, শুভরাত্রি।